আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর আলহামদুলিল্লাহ, শেখঘাট তথা গ্রেটার সিলেটে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। আপনাদের দোয়ার আশীর্বাদে মহান সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা অনুরোধ, আজকের অতি গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক কিছু জানতে পারবেন। আপনি জানলে আপনার আত্মীয় স্বজনদেরকে জানাতে পারবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে জানাতে পারবেন। ওই বন্ধু বান্ধবরা আবার তারাও সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা শুধু আপনিই করবেন না, তারাও সাবস্ক্রাইব করবে। আর আপনিও সাবস্ক্রাইব করে ওই যে অল নোটিফিকেশন আছে, ওই অল নোটিফিকেশনে আপনি ক্লিক করে রাখবেন। অনায়াসে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, অনেক ভাই বোনদের অনুরোধে আজকে এই মুহূর্তে যে রোগটা নিয়ে আলোচনা করব, এই রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি হেমোরাইডাল ডিসঅর্ডার। হোয়াট ইজ হেমোরাইডাল ডিসঅর্ডার? এটা কেন হয় হেমোরাইডাল ডিসঅর্ডার? এর বাংলা অনেকগুলো নাম আছে, স্থানভেদে বিভিন্ন রকমের নাম। কেউ বলে এটাকে ওরিস, কেউ বলে পাইলস, কেউ বলে গেস। এক একটা স্থানে এক এক রকমের নাম আছে। যেমন সিলেটে, গ্রেটার সিলেটে এটাকে বলে কম্বল রোগ। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, গ্রেটার সিলেট এটাকে বলে কম্বল রোগ, বা কেউ বলে কমল রোগ। কেউ ভগান্দর বলে, কেউ পাইলস বলে, কেউ অশ্ব বলে। তবে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে সম্পূর্ণরূপে হেমোরাইডাল ডিসঅর্ডার বলি। এখন এই হেমোরাইডাল ডিসঅর্ডার, এই রোগটা কোথায় হয়? আমার কাছেই আপনারা প্রশ্ন করেন এই রোগটা কোথায় হয়, আমি এখন উত্তর দিচ্ছি। এই রোগটা রেকটাল পথে হয়, পায়খানার রাস্তায় হয়। পায়খানার রাস্তায় হয়। এখন আমার কাছেই আপনারা প্রশ্ন করেন এই রোগটা কেন হয়, আমি উত্তর দিচ্ছি। এই রোগটা হয় দীর্ঘদিন যদি সে জল শূন্যতায় ভোগে, তাহলে এই রোগটা পাইলস হতে পারে, হেমোরয়েড হতে পারে। দীর্ঘদিন যাবৎ যদি সে আটযুক্ত খাবার না খায়, তাহলে তার পাইলস হতে পারে, হেমোরয়েডাল ডিসঅর্ডার হতে পারে। দীর্ঘদিন যদি তার অ্যাবডোমেনে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, বিশেষ করে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে এখানে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাহলে এই সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ক্ষেত্রে এরকমের হতে পারে, দীর্ঘদিনের পরে এখান থেকে ব্লিডিং হতে পারে। আরও কতগুলো কারণ বলছি, সদ্য এগুলো নিয়ে আমরা গবেষণার পরিপ্রেক্ষিতে এগুলো দেখেছি। যারা বিশেষ করে কথাটা বলতে আমার খারাপ লাগছে, তারপরে বলতে হয়, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা তথা বিভিন্ন স্কুলে, মাদ্রাসাগুলোতে এগুলো বেশি বেশি ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। কথাটা আমি কেমনে উচ্চারণ করি, উচ্চারণ না করলেও না করেও পারছি না। বিশেষ করে যেটাকে ওই বলৎকার করা হয়, ছাত্রদেরকে বলৎকার করা হয়, বিভিন্ন রকমের মাওলানা টাওলানা দিয়ে যে বলৎকার করা হয়, যার পরিপ্রেক্ষিতে ওই তাদের ওই র্যাকটাল পথ ছিঁড়ে যায়। আর এই র্যাকটাল পথ ছিঁড়ে গিয়ে তখন শুধু শুধু হেমোরাইডাল ডিসঅর্ডার পাইছে না, সে দুনিয়া থেকে মারাও যায়। এরকম পেপার পত্রিকা আপনারা পড়লে দেখবেন যে অনেক লোক মাদ্রাসার শিক্ষক দ্বারা ওই ছাত্রদেরকে বলৎকার করার পরিপ্রেক্ষিতে দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই রকমের সমস্যা থেকে আমাদেরকে তোমরা হেদায়েত করো, আমাদের যেন এই রকমের সমস্যা আর শুনতে না হয়। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, আর যেন আমরা না শুনি। তো যাই হোক, এই রকমের সমস্যার কারণে এই রকমের সমস্যা হয়। লক্ষণ কি? লক্ষণ, তলপেটে প্রচণ্ড রকমের বেদনা করবে, পায়খানার সাথে ফোঁটা ফোঁটা রক্ত যাবে, রক্তটা টাটকা রক্ত যাবে, যেহেতু ওই পায়খানার রাস্তায় এরকমের তিনটে বাল্ব থাকে। এই এই রকমের তিনটে বাল্ব থাকে। বাল্বগুলো আমি আবার দেখাচ্ছি, ঠিক এই রকমের বাল্ব থাকে। এই বাল্বগুলো বন্ধ হয়ে যায়, আবার পায়খানা করার সময় যখন প্রেশার দেওয়া হয়, তখন এই বাল্বগুলো
এই রকমের স্ফীত হয়, পায়খানাটা বেরিয়ে আসে। তো এই ভাল্বগুলো যখন হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তখন এই ভাল্বগুলো নিচের দিকে নেমে আসে। আর এই নিচের দিকে নেমে আসাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি এটা এক্সটার্নাল পালস, এক্সটার্নাল হেমোরয়েড। তো লক্ষণে আসছি আমি, পেটে বেদনা করে, রক্ত আসে, ফোঁটা ফোঁটা রক্ত আসে, পায়খানা করতে গেলে অনেক সময় ওই পায়খানার রাস্তাটা অনেক সময় ফিটেও যায়। এরকমও যদি এটাকে আবার আমরা বলি ওই ফিস্টুলা, তারপর আসে অ্যানাল ফিসার, এরকমের সমস্যা হলে কাল বিলম্ব না করে হেমোরয়েডাল ডিসঅর্ডার যদি এরকম জটিল আকার ধারণ করে, অ্যানোরেক্টাল ফিজিশিয়ান, অ্যানোরেক্টাল সার্জন, এদেরকে আপনারা দেখাবেন। আমার কাছে আসবেন না, আপনি যাবেন একজন অ্যানোরেক্টাল ফিজিশিয়ানের কাছে। অ্যানোরেক্টাল ফিজিশিয়ান আপনাকে দেখবে, হ্যাঁ, একটা আমি যে যন্ত্রটা দিয়ে দেখি এটা প্রোক্টোস্কোপ। এই প্রোক্টোস্কোপ দিয়া পায়খানার রাস্তায় ঢুকিয়ে দিই। এই প্রোক্টোস্কোপটা পায়খানার রাস্তায় ঢুকিয়ে দিয়ে মানে পায়খানার রাস্তাটা ক্লিয়ারভাবে দেখি কোথায় কোনো রকমের সমস্যা আছে কি না, থাকলে তারপরে তার একটা ব্যবস্থা নেই। আর এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা আপনি আড়যুক্ত খাবার খাবেন, বেশি বেশি করে আড়যুক্ত খাবার, যেমন বিভিন্ন রকমের ফল আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের খাবার আছে। আপনি একটু স্টাডি করলেই দেখবেন যে আড়যুক্ত খাবার কি। আর যে সমস্ত খাবারে আঁশ কম, হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন রকমের রেড মিট, হোয়াইট মিট, তারপর আসে বিভিন্ন রকমের মাংস, এগুলো খেতে আমরা কিন্তু রুগীদের ক্ষেত্রে নিষেধ করে থাকি যে আপনারা মাংসাশী উপর নির্ভরশীল থাকবেন না, আপনারা মাংসজাত দ্রব্য এগুলাকে অ্যাভয়েড করবেন। আপনারা বেশি করে আড়যুক্ত খাবার খাবেন, বিভিন্ন রকমের শাকসবজি খাবেন। এরকমের শাকসবজি খেলে অনেক সময় ভালো হয়ে যায়। তারপর দীর্ঘদিন যাবৎ কিছু মেডিসিন ব্যবহৃত হয়েছে, তার ভিতরে ওরালি কিছু মেডিসিন আছে, যেমন ডায়োসমিন, হ্যাসপেরিডিন, ক্যালসিয়াম ডোবিসিলেট, এগুলো ভালো রেসপন্স পাওয়া যায়। তবে হ্যাঁ, কার জন্য প্রযোজ্য এটা একজন ডাক্তার নির্ধারণ করবে। রেকটাল পথে ওই ফোঁটা ফোঁটা রক্ত যাওয়া, ওই যে সমস্যার কথা বললাম, এগুলো যে শুধু হেমোরয়েডাল ডিসঅর্ডার এমনও কিন্তু না, এটা ক্যান্সারও হতে পারে। আর ক্যান্সার হলে যদি আপনি ওই ডায়াসমিন, হ্যাসপেরিডিন, হ্যাঁ, ক্যালসিয়াম ডোবিসিলেট আপনি খান, তাহলে উপকার না হয়ে আপনার অপকারও হতে পারে। সুতরাং আপনার একজন ডক্টরকে দেখিয়ে আপনি কনফার্ম হতে হবে যে আসলে আপনার সমস্যাটা কী। হ্যাঁ, কারণ যদি আপনার এটা যদি আপনার ক্যান্সার হয়ে থাকে, তাহলে এখানে প্রচণ্ড রকমের বেদনা হবে, আরও অনেক এক্সট্রা কিছু উপসর্গ দেখা দিবে। এটা একজন কলোরেক্টাল ফিজিশিয়ান, কলোরেক্টাল সার্জন, তারাই এটাকে সম্পূর্ণরূপে শনাক্ত করতে পারবে। সুতরাং আপনারা তারই কাছে চলে যাবেন, তারাই এটা শনাক্ত করে আপনাকে ভালো একটা পরামর্শ দিবে। হ্যাঁ, তারপর আসে ওই অ্যাসকুলিন, একটা ওয়াইনমেন্ট আছে, তারপর আসে ওই অ্যাসকুলিন আছে, নিউমাইসিন সালফেট আছে, তারপর আসে আরও একটা আছে, নিউমাইসিন সালফেট, অ্যাসকুলিন, তারপর পলিমেক্সিন বি, হ্যাঁ, এর কম্বিশনে একটা আছে, ওই এরিয়ান এনুস্ট্যাট, এরকমের কিছু ওয়াইনমেন্ট আছে। এই সমস্ত ওয়াইনমেন্টও যদি নিয়মিত ব্যবহার করা যায়, তাহলে একটা ভালো ফল পাওয়া যায়। কিন্তু তার আগে রোগটাকে শনাক্ত করা হলো অতি গুরুত্বপূর্ণ কথা। আপনি কি ক্যান্সারে আক্রান্ত? আপনি কি অন্য কোনো সমস্যায় আক্রান্ত? না আপনি হেমোরয়েডাল ডিসঅর্ডারে আক্রান্ত? এই সঠিক রোগটাকে কিন্তু আপনাকে শনাক্ত করতে হবে। সঠিক রোগটাকে শনাক্ত করতে পারলে তাহলে তার চিকিৎসা কিন্তু অতি সহজ হয়ে যায়। আপনি এর নিজে নিজে কিন্তু চিকিৎসা করতে যাবেন না। ডায়াসমিন, হ্যাসপেরিডিন, ক্যালসিয়াম ডোবিসিলেট, এটাও ডোজ ছাড়া যদি